শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন সকালের বাংলাদেশের আজকের এই পর্বে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুলহাস জুবাইর আর আমি রুনিয়া। আমরা একবার বলেই ফেলেছি সকালে শুভ সকাল বলেছি তোমাকে জুবাইর বলে, আবারও বলে জুবাইর। তাই আচ্ছা ঠিক আছে, ভুলে গিয়েছিলাম যে তুমি এভাবে বলেছো। যাই হোক দর্শক, আপনাদের সাথে প্রতিদিনের আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে এবং চেষ্টা করব প্রতিদিনের মতো করে আপনাদের আপডেটেড করে দেয়া, এবং এই জন্যই আজকের অনুষ্ঠানে বিভিন্ন আয়োজন আমরা সাজিয়েছি। তাই এই মুহূর্তে আর কালক্ষেপণ না করে সরাসরি চলে যেতে চাই আজ সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিব। প্রথমেই শুরু করছি ঢাকা দিয়ে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস 2014। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার পর থেকে 2005 সালের 20 অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়, এবং সেই সাথে আজ এই উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে। ঢাকার আরেকটি খবরের মধ্যে আছে যাত্রা শিল্পের উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন ও যাত্রা দলের নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 4 দিনব্যাপী ষষ্ঠ যাত্রা উৎসবের আজ শেষ দিন। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আজ দুপুর 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত 5টি যাত্রা দল যাত্রাপালা পরিবেশন করবে। এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই চট্টগ্রামে যারা আছেন তাদের জন্য জানাচ্ছি মঞ্চের সত্য হোক আমাদের অভিন্ন প্রত্যয়। এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আয়োজনে 16 দিন ব্যাপী নাট্য উৎসব চলছে। আজ সন্ধ্যা 6টায় লে অক থিয়েটারের নাটক ভাল্লুকের প্রদর্শনীয় রয়েছে। প্রতিদিন অনিরুদ্ধ মুক্ত মঞ্চে মুক্ত নাটক, নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা থাকছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2014-15 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ সকাল 9টা থেকে 10টায় ক ইউনিট এফ বিজ্ঞান গ্রুপ, সকাল 11টা থেকে 12টা ইউনিট এফ অ বিজ্ঞান গ্রুপ ও দুপুর 1টা থেকে 2টায় ইউনিট জি। এই মুহূর্তে চলে যেতে চাই বান্দরবনে যারা আছেন তাদের জন্য জানাতে চাই বান্দরবন জেলা শহরের রাজার মাঠে 3 দিন ব্যাপী পার্বত্য লোকজ মেলার আজ কিন্তু শেষ দিন। পর্যটন মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় এই লোকজ মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় থাকছে আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক দলের শিল্পীদের নৈপুণ্য প্রদর্শন, পোশাক শিল্প সহ নানা রকমের কারুকার্যের সামগ্রী প্রদর্শন। কুষ্টিয়া আজ বাউল সম্রাট ফকির লালন শাহের 124তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন আখড়ার বাড়িতে শুরু হয়েছিল 5 দিনের লালন স্মরণ উৎসব। আজ শেষ দিন। উৎসবে দিনের বরেণ্য বিভিন্ন শিল্পী লালন সঙ্গীত পরিবেশন করবেন। রুনিয়া, এই যে তুমি সুন্দর করে বলছিলে আজ লালন সাঁইজির 124তম তিরোধান দিবস, এবং এই দিনটাকে প্রতি বছর বা এই সময়টাকে প্রতি বছর একটা উৎসবের মাধ্যমে পালন করে যারা লালন ভক্ত রয়েছেন বা লালন অনুরাগী রয়েছেন। মূলত লালন সাঁইজির যে জীবনাদর্শ বা তার চর্চা, তার সঙ্গীতগুলো, এই সঙ্গীতগুলো বাঙালিকে এবং বাংলাদেশিদের, বাংলা ভাষাভাষীদের অনেক কাল ধরে কিন্তু অনুপ্রাণিত করে গেছে। অবশ্যই। এবং অকৃত্রিম এই ভাষার ব্যবহার এবং প্রতিনিয়ত এত ইন্সপাইরেশন পাওয়া যায় গানগুলো থেকে। মূলত মানব জীবনের জটিল যে বিষয়গুলো আছে এত সুন্দর করে সুর দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, ভাষায় একদমই প্রকাশ করা যায় না। শুধুমাত্র গান এবং সুরেই মনে হয় সেটা সম্ভব। একদমই। আমার মনে হয় বিষয়টি সম্পূর্ণ অপূর্ণ থেকে যাবে যদি এখন সরাসরি আমরা চলে না যাই কুষ্টিয়াতে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যেতে চাই, আমরা কথা বলতে চাই আমাদের কুষ্টিয়ায় আমাদের সহকর্মী আছেন মওদুদ রানা, তার কাছ থেকে জেনে নিতে চাই লালন তিরোধান দিবসে আয়োজনের সর্বশেষ দিনের সর্বশেষ খোঁজ। শুভ সকাল রানা। রানা, আমি বলছিলাম আজ লালন সাঁইজির 124তম তিরোধান দিবস উপলক্ষে যে আয়োজন হয়েছে তার শেষ দিন, একটু জানতে চাচ্ছি আজ শেষ দিনে কি বিশেষ কোনো আয়োজন থাকছে কিনা? এখন লালন আখড়াবাড়িতে বিদায়ের সুর শুক্রবার গোষ্ঠগানের মধ্য দিয়ে সাধু সঙ্গ শেষ হবার পরপরই আখড়াবাড়ি ছাড়ে বাউলরা। এরপর কিছু বাউল আসলে আখড়াবাড়ির আশেপাশে ও আখড়াবাড়ির মাজার প্রাঙ্গণে, তারাও আসলে গত 3 দিনে মাজারের আখড়াবাড়ি ছেড়ে গেছে। আজকে যারা আছে তারা আসলে ছেড়ে দেবে, তো ফাঁকা হয়ে যাবে আখড়াবাড়ি। আর বাউলদের যে নিয়মিত আয়োজন, তাদের আরাধনা গান সেটি এখনো চলছে, এবং যে গুরু ভক্তির নানা প্রকার গুরু নিবেদন ও তাদের লালন গান নিয়ে যে আলোচনা সেটি এখনো আছে। আর সন্ধ্যায় কুষ্টিয়া কালীগঙ্গা বাড়ির লালন মঞ্চে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবারে লালন তিরোধান উৎসবের 5 দিনের স্মরণ।
ধন্যবাদ রানা, আপনি আমাদের সর্বশেষ জানাচ্ছিলেন নিঃসন্দেহে এই আয়োজন শেষ হয়ে যাচ্ছে, লালন ভক্ত বা অনুরাগী রয়েছেন তাদের কাছে 1 বছরের মতো এই আয়োজনের এখানেই সমাপ্তি ঘটবে। আমরা চাই লালনের এই চর্চা, লালন সঙ্গীত নিয়ে চর্চা, লালন সাঁইজিকে নিয়ে চর্চা অব্যাহত থাকুক পুরো বছর জুড়ে। রানা, আপনাকে আরও একবার ধন্যবাদ। একটু রুনিয়ার কাছে আসতে চাই। রুনিয়া, আমরা মূলত জানছিলাম সাঁইজির তিরোধান দিবসের সর্বশেষ, আমার মনে হয় দর্শকদের যে মেসেজটুকু আমার পৌঁছানোর ইচ্ছা ছিল, আমাদের পৌঁছানোর ইচ্ছা ছিল যে এই উৎসবটা শেষ হয়ে যাচ্ছে, আগামী বছরের আগমনী আবার সে বার্তাটা দেয়া বা নতুন করে একটা বছর অপেক্ষা করতে থাকা এই উৎসবের জন্য, আমার মনে হয় দর্শকরা সেটা কিছুটা হলেও অনুভব করবে। সেটা দর্শক অনুভব করছে এবং মানে এই যে লালনের যে এই যে উৎসব যেটা হয় সেটা মানে গ্রামগুলোর যারা লালন ভক্ত আছে বা যারা লালন চর্চা করে তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় মিলন মেলা। শুধু তাদের জন্য না, এবং আমাদেরও যারা আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন, যারা গান চর্চার সাথে যুক্ত, সঙ্গীতের সাথে যুক্ত, তাদের জন্যও কিন্তু এই যে জ্ঞানের যে এক্সচেঞ্জ যেটা হয়, সেখানে আদান প্রদান হয়, সেটা কিন্তু বড় একটা পায় এবং প্রত্যেক বছর কিন্তু তারা অপেক্ষা করেন যে শুরু হলে আমরা যাব। একদমই তাই। আর দর্শক, আপডেট করার আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকছে। আর এই মুহূর্তে পড়ে নিতে চাই আমাদের সংবাদপত্রগুলোর শিরোনাম। প্রথমে আমার হাতে দৈনিক প্রথম আলোর একটি সংখ্যা আছে, রুনি আমি শুরু করছি। প্রথম আলোর শিরোনামগুলো দর্শক আপনাদের সাথে শেয়ার করে নিব। প্রথমে যে বিষয়টি থাকছে, মেডিকেল শিক্ষা চলছে ঠেকা দিয়ে, সরকারি বেসরকারি মেডিকেল কলেজে তীব্র শিক্ষক সংকট। ছাত্রদলের পদবঞ্চিতদের দিনভর বিক্ষোভ সংঘর্ষ, 4 ঘন্টা অবরুদ্ধ বিএনপি কার্যালয়, জিয়ার মুরুল ভাঙচুর, নীরব দর্শক পুলিশ, সন্ধ্যায় কর্মসূচি স্থগিতের ঘোষণা। চলে গেলেন ইতিহাসের সত্যানুসন্ধানী। অধ্যাপক সালাউদ্দিন আহমেদ আর নেই, মূলত তার উপরই এই প্রতিবেদনটি করা হয়েছে। মানব পাচার থামছে না, সমুদ্র পথে মালয়েশিয়া। আগে মিয়ানমারে রোহিঙ্গা সহ এই অঞ্চলে মানুষ নৌকায় করে মালয়েশিয়া যাত্রা করত, এখন যাচ্ছেন 19 জেলার মানুষ। মূলত এই ছিল প্রথম আলোর উল্লেখযোগ্য শিরোনাম। রুনিয়া, আমার হাতে আছে যুগান্তর যেটা শিরোনাম হয়ে এসেছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের জবাবদিহি সংসদে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ঢাবির মানে ভর্তি পরীক্ষা নিয়ে দ্বিতীয় দফায় সুযোগ চেয়ে ফের বিক্ষোভ, এবং এটা কিন্তু 2 দিন ধরে বেশ আলোচনার মধ্যে আসে যে যারা প্রথম বছর পরীক্ষা দিয়েছিল তারা দ্বিতীয় বছর পরীক্ষা দিতে পারবে কি পারবে না, বঞ্চিতদের জন্য। আর পদবঞ্চিতদের সহিংসতা, ককটেল বিস্ফোরণ, আহত 12, ফখরুলের আশ্বাসে আন্দোলন স্থগিত। পেপারে আরেকটা খবর আছে, সেটা হচ্ছে ব্যাংকের এমডিদের সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে। বাহ, ইন্টারেস্টিং। ব্যাংকার যারা রয়েছেন তাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা নিউজ, খুব আগ্রহ নিয়ে রুনিয়া পড়েছে। যাই হোক দর্শক, দৈনিক সমকালের একটি সংখ্যা আমার হাতে আছে, সমকালের শিরোনামগুলো পড়ে শেয়ার করে দিব। প্রথমেই সেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষ প্রসঙ্গ, তারা শিরোনাম করছে পদবঞ্চিতরা বেপরোয়া, ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, আহত 15, বিএনপি কার্যালয়ে কয়েক ঘন্টা অবরুদ্ধ, কর্মসূচি আজ পর্যন্ত স্থগিত। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের হ্রাস টানা হচ্ছে এবং চলে গেলেন জাতীয় অধ্যাপক সালাউদ্দিন আহমেদ। এই সংবাদটি মোটামুটি সবকটি জাতীয় দৈনিকই করছে। এবং একটি ইন্টারেস্টিং নিউজ যা আমার দৃষ্টি আকর্ষণ করছে, পড়ে শোনাতে চাই। চাকরি যাচ্ছে 42 কর্মচারী, ফাঁসছেন রাঘব বোয়ালেরা, ডিসিসিতে নিয়োগ অনিয়ম এবং শিক্ষক নিয়োগে আলাদা কমিশন হবে, প্রধানমন্ত্রী এই বিষয়টি জানিয়েছেন। মূলত এই ছিল দৈনিক সমকালের শিরোনাম। দৈনিক ইত্তেফাক আছে আমার হাতে, সেখানে যেটা বড় করে এসেছে সংবাদ সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধীদেরকে ক্ষমা করা যাবে না। এবং প্রধানমন্ত্রী যে খবরটা বলেছে সেটা দৈনিক ইত্তেফাকেও আছে, শিক্ষক নিয়োগে আলাদা কমিশন করা হবে, প্রধানমন্ত্রী বলেছেন। সিলেট এবং নেত্রকোনায় কয়েকদিন ধরে একটা ধর্মঘট চলছে পরিবহন শ্রমিকদের, সেখানে একটা খবর আছে, সেটা হচ্ছে যাত্রীদেরকে জিম্মি করে সিলেট ও নেত্রকোনায় পরিবহন ধর্মঘট, নৈপথ্যে টার্মিনালের চাঁদাবাজি এবং সিলেট প্রত্যাহার। এইটাই ছিল মোটামুটি এখানকার খবর। ধন্যবাদ রুনিয়া। দর্শক, আমার হাতে দি ডেইলি স্টারের একটি সংখ্যা রয়েছে, শিরোনামগুলো শেয়ার করে নিব। Over 200 trips for pleasure. Rajuk sends team abroad in last 4 years in the name of urbanization study. Dhaka gets no benefit of their knowledge. SARC's 8 development goals, Dhaka second to Colombo. Families unaware of Thai voice. এবং সেই সাথে আমি একটু সর্বশেষ পাতায় চলে যেতে চাই। খুব ভয়ঙ্কর কিছু ছবি আছে এখানে এবং শিরোনামটি হচ্ছে এরকম, লিভিং ইন ডেঞ্জার, 37 পুলিশ অ্যান্ড আনসার মেম্বার্স অ্যাট রিস্ক ইন রান ডাউন আউটপোস্ট। মূলত পুলিশের যে ব্যারাক রয়েছে সেই ব্যারাকের একটি প্রতিচ্ছবি এবং তার উপরে একটি রিপোর্ট এবং একটি ইন্টারেস্টিং নিউজ যা হচ্ছে, ম্যামল ক্যান স্পট স্টর্মস ফ্রম 150 মাইলস অ্যাওয়ে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং নিউজ। এইটা অনেক বক্স করে খবরটা এসেছে, খুব ইন্টারেস্টিং একটা নিউজ। আচ্ছা,
আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠে যেটা সবচেয়ে বড় খবর এসেছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির মাফ নয়, যুদ্ধ অপরাধীদের দণ্ডে আইন সংশোধন করা হচ্ছে, এক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে মাফ চাওয়ার কোনো সুযোগ মনে হয় থাকছে না। তাছাড়া আরেকটা খবর যেটা হচ্ছে কয়েকদিন থেকে আমরা দেখছি জিএমবিকে মানে হয় না ইন্ডিয়ার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদে মজিবুর মৌলানা জিএমবির আধ্যাত্মিক গুরু। আর আমাদের মানে অধ্যাপক সালাউদ্দিন আহমেদের চলে যাওয়াতে যে একটা ক্ষতি আমাদের হয়েছে সেটা মানে সবচেয়ে সুন্দর করে এখানে বলা হয়েছে, শুদ্ধতম মানুষ অধ্যাপক সালাউদ্দিন আহমেদ আর নেই। আর শিক্ষক নিয়োগে আলাদা কমিশন নিয়ে এটা একটা আলাদা করে একটা কমিটি গঠন করা হবে, এটা প্রত্যেকটা পত্রিকাতেই কিন্তু এসেছে। তো এটাই ছিল আমাদের হাতে মোটামুটি খবর। আর আমাদের তো এরকমই থাকে, যে খবরগুলো আসে সেগুলো মোটামুটি সব পত্রিকাতেই সেটাকে আলাদা করে একই রকমই থাকে। দর্শক, কথা বলতে বলতে সময় হয়ে গেছে আমাদের একটি ছোট্ট বিরতি নেয়ার। বিরতির পরে ফিরবো আমাদের আজকে দিনের অতিথিকে নিয়ে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। বিরতিতে যাওয়ার আগে আমরা বেশ কিছু আপডেট জানছিলাম এবং বাঙালি বা বাঙালিয়ানার অনেক দিকগুলো আমরা জানছিলাম। মূলত বৈশ্বিকভাবে বাঙালি যে বিভিন্ন পরিচয়ে পরিচিত, তার মধ্যে একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাঙালি খুব অতিথি পরায়ণ এবং বাঙালি খুব খাইয়েও মারে। যাই হোক, যেই বিষয়ে বাঙালি পরিচিত হোক, এই অতিথি পরায়ণতা বা অতিথির প্রতি আমাদের যেই প্রীতি, সেই প্রীতিকে ঘিরেই আজকে আমাদের অতিথি। তবে তার সাথে পরিচয় হওয়ার আগে তার কর্মক্ষেত্র সম্বন্ধে একটু দেখে নিব। এনাম আলী বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ব্যবসায়ী জন্মগ্রহণ করেন 1960 সালে সিলেটে। সংগ্রামী এই মানুষটির প্রাপ্তির ভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ। তিনি যুক্তরাজ্যের লি রাজ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে তিনি পেয়েছেন দ্য ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। যুক্তরাজ্যের রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মধ্যে তিনি অন্যতম একজন, রাখছেন তার সক্রিয় ভূমিকা। দর্শক, যে মানুষটির সম্বন্ধে জানছিলাম তিনি এনাম আলী, MBE, ফাউন্ডার, ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। আর কালক্ষেপণ না করে সরাসরি চলে যেতে চাই তার কাছে। স্যার, গুড মর্নিং, শুভ সকাল। শুভ সকাল। এক অসাধারণ কর্মযজ্ঞ সম্বন্ধে আমরা জানছিলাম, অসামান্য কর্মযজ্ঞ বলবো, এই বিষয়ে আরো ইন ডিটেল জানবো। তবে তার আগে আমার আর রুনিয়ার একটা প্রিয় প্রশ্ন আছে যেটা আপনার কাছে করতে চাই। তা হচ্ছে স্যার, আপনার প্রতিদিনের সকালের শুরুটা ঠিক কিরকম হয়? সকালের শুরু নর্মালি আই pick up all my appointments, which is for whole day, just a planning of expectation that make sure আমি প্রতিটি অ্যাপয়েন্টমেন্টের জন্য পৌঁছতে পারি in time, because even though আমাদের সমাজে সবসময় আমরা একটা এক্সকিউজ বলে থাকি যে আজকে ট্রাফিক ছিল, আসতে পারি নাই, ওটা কিন্তু আমাদের ওয়ার্ল্ডে নট একটা রেসপেক্টেবল না। ইট ইজ ইউর ক্যাপাবিলিটি অ্যান্ড এবিলিটি টু প্রেজেন্ট ইন টাইম, and that is your, doesn't matter whatever it is. And আমরা এমন একটা জগতে বসবাস করতেছি, we can always speculate what weather condition will be tomorrow, and we're in the satellite ওয়ার্ল্ডে আমরা বলতে পারি যে আগামী ওই রোডে কতটুকু ট্রাফিক হবে, আমাদের ওয়েস্টের কথা বলতেছি। তো সুতরাং ওইগুলো প্ল্যানিংয়ের জন্য ফার্স্ট ইন দ্য মর্নিং হ্যাভ এ ব্রেকফাস্ট, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। অ্যান্ড তারপর দেখে নিই আমার আজকের কাজগুলো কোথায় যেতে হবে, কি করতে হবে। সো ইজ মাই ডে স্টার্ট, অ্যান্ড সাম অফ দ্য ডে ইজ রিয়েলি গুড ডে, some of the day is bad day. So this is I enjoy most, and comparison with একটা কথা আছে না যে bitter and sweet is always fine, very tasty. As long as you got too much sweet, it's a problem. Sometimes bitter give me much more a test back. It's always comes with the surprises, like হয় না যে আপনি কখনো বেটার হচ্ছে কখনো সুইট হচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে ইউ ডোন্ট নো হাউ ইট উইল এন্ড। অ্যাবসলিউটলি, ইটস ভেরি অর্গানিক। আমার মনে হয় বিজনেস ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের এই জায়গায় কর্মকাণ্ডে বিভিন্নভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, বিকজ অফ we're in the digital world, so the whole world has transformed to people thinking থেকে ধরে সবাই, আর এমন হিউম্যান we are becoming a very weaker. আমাদের intelligence is a combined in human capital is becoming most powerful because the combined intelligence of your digital assistants or whatever you call,
and social media and all those things. So you got a social capital and human capital is becoming more powerful, but without your digital assistance, you are totally useless. So therefore, এই যে চেঞ্জ ট্রান্সফরমেশন হচ্ছে, তো আমার যে সম্পৃক্ততা এই কাজের মধ্যে, আই ফিল ভেরি প্রাউড টু বি পার্ট অফ ইট। অ্যান্ড হয়তো আমার আম্মাকে বলছিলাম, আম্মা আমি কেন জন্ম নিই আরও 10 years later. So I could enjoy the world of communication where you can see people thinking, you can really realize that আপনি within next 4 hours এর মধ্যে আপনি কি করতে পারবেন, that information data I would have received. So that would have been, my life will be far better than স্যার আমরা আশা করব আপনি সুস্থ হবে আর অনেক বছর আমাদের মাঝে থাকবেন, and you can enjoy the pleasure. একটু এখন থেকে ঠিক 40 বছর আগে ফেরত যেতে চাই। আমি কথা বলছি 1974 সালে, যখন আপনি দেশ ছাড়েন, দেশ ছেড়ে আপনি পাড়ি জমান যুক্তরাজ্যে, যেখানে অনেকেই স্বপ্নের খোঁজে যান, আপনিও তাদের মাঝে ব্যতিক্রম না। একটা স্বপ্ন দেখতে গিয়েছিলেন যে আপনি ওকালতি পড়তে চান, বা you want to become a lawyer or barrister. Of course, okay. I always has a temptation of maybe family ground, want to be a lawyer. And এটাই ছিল আমার স্বপ্ন। এই স্বপ্ন থেকে একদমই ব্যতিক্রম ভাবে হসপিটালিটি ম্যানেজমেন্ট, একদমই মানে পুরো উল্টো, মানে একদমই উল্টো। আমার মনে হয় আমি আসলে ওই সময় ডিসিশন নিতে পারিনি। এটা ভিন্ন দেশে গিয়েছিলাম, দেশটা ছিল আমার সবকিছু, আমার আনএক্সপেক্টেড থিংস, দ্য ওয়েদার, দ্য পিপুল, দ্য কমিউনিকেশন, সবকিছু মিলেমিশে এভরিথিং আই ফাইন্ড দ্যাট ডিফারেন্ট দেন পারহ্যাপস আমরা যেভাবে এদেশে আমাদের কালচার, আমাদের সব কিছু সবাই একটা কমার্শিয়ালাইজ ফিলিং, দ্যার ইজ নাথিং বন্ডিং। অ্যান্ড অফকোর্স আমি বিদেশ থেকে বিশেষ করে বাংলাদেশে যাওয়ার পর ওই দেশে গিয়ে কমিউনিকেশন করা, আমাদের মানুষের তখন এত লোক ছিলেন না, তখন ইট ওয়াজ ভেরি টাফ টাইম, আই স্পেন্ড দ্যাট টাইম। অ্যান্ড ইভেনচুয়ালি যখন ওই শিক্ষাক্ষেত্রে গিয়ে যখন আমি ফাউন্ডেশন কোর্স নিলাম, ফাউন্ডেশন কোর্স নেওয়ার পরেই আমাকে বলা হলো যে না, ইউ হ্যাভ টু ফিনিশ দিস 1 year কোর্স and before you take a classes. And I said okay, that's fine. So I started after 6 months. তখন কিন্তু ওই আমার একজন যে টিচার ছিলেন, উনি এসে বললেন নাও উই হ্যাভ স্টার্টিং হসপিটালিটি ম্যানেজমেন্ট। প্রথম কিন্তু আচ্ছা, আপনাদের ডিপার্টমেন্টে প্রথম এই হসপিটালিটি ম্যানেজমেন্ট শুরু হয়, ওই সাবজেক্টটা শুরু করে। এবং তখন কিন্তু উনি আমাকে বলছেন ইউ উইল ডু ভেরি ওয়েল অ্যান্ড উই ক্যান অ্যালাউ ইউ, you don't have to complete your foundation course. বাহ, এর চেয়ে মজার কিছু হতেই পারে না। আমি ভাবলাম যে ঠিক আছে ওইটা নিয়ে নিই। আসলে তখন ওই শুরু, ওইটাই আমার ক্লাস শুরু। অ্যান্ড আমার মনে হয় কমপ্লিমেন্ট মাই ক্লাস ইন হসপিটাল ম্যানেজমেন্ট। টোটাল আমার একটা ব্যাখ্যা রয়েছে। আমি বলি হসপিটাল ম্যানেজমেন্ট কিন্তু সাউন্ড ভেরি ম্যানেজ, organized. Yes, in reality it is indeed. বাট আমি একদম ছোট্টভাবে বলি যে হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে 3টা অবজেক্ট। একটা হচ্ছে যে আমরা ঘুম পাতানোর ব্যবসা করতে হবে, ক্রিয়েট এ ইনোভেটিভ এনভায়রনমেন্ট টু পিপল ক্যান গো টু স্লিপ। Okay, that's the one thing. And the second thing, you're looking after hungry people. True. Who are the most angry people. And the third one, you manage people, the mass people. 5,000 people want to have a dinner and you control them. You make sure they play the song the way they want to play the song. So এই যে 3টা ক্ষেত্রে হচ্ছে total hospitality management, এর মধ্যে you have many other components. You do provide a service in aviation, you provide in the service in the resort, you provide your service, so you have trip planning and every other thing. Many different, it's a service industries related subject, but it was I was fit in because আমার মনে হয় আমার ওই দেশ থেকে যাওয়ার পর আমাদের যে একটা স্কুলে বা কলেজে আমাদেরকে শিক্ষকদেরকে সম্মান দেখানো, অন্যদের সামনে বিভিন্নভাবে কাজ থেকে বিরত থাকা, হ্যাঁ, দুষ্টুমি থেকে বেঁচে থাকা, ওইটা তো ওই কালচার আমাদের ছিল, কিন্তু ওইটা কিন্তু আমার ওই বিদেশে ছিল না। I was seeing myself, my senior student, they have smoking in front of the teacher. It was quite normal, and for me it was like very surprising. তো এইগুলো হয়তো আমার noticeable, my behavior and body language has maybe encouraged my professor to you will do very well. He was from German, and time to time I still receive his email. Interesting. একজন জার্মান doing a hospitality management course in UK. In UK. Now we have got plenty, lot of people are in this job, and in fact the university we went, it is now one of the leading university in the world
for providing the hospitality management because they are the first lead course management they have played. So they have a huge knowledge. And I went a few times since স্যার then. আপনি এখনকার কথা বলে আপনি তো কিছুদিন আগে যখন অলিম্পিক হলো তখন সেখানে আপনার 17 ডেজের জন্য আপনার রেস্টুরেন্ট থেকে আপনারা কেটার করেছিলেন It was challenging for me. I was thinking that always আমার লাইফের সাথে একটা সম্পৃক্ততা কারি ওই কারিটা হচ্ছে কোয়াইট it was not a এটাকে এমনভাবে দেখা হয় যে curry is a cheap and lower end of the market is a profession you do whether it is restaurant business or curry business. তো আমার এটা ছিল যে সর্বোচ্চ স্থানে আমাদের কারি যেন কিভাবে সম্পৃক্ত করতে পারি সো অলিম্পিক ছিল was my target and আমার very clearly I have my strategy of planning was when I seen David Cameron and David Beckham they came back and they was celebrating and they won the Olympic to be host in London. For me, it was really touchy, emotional. I feel very proud. and it was really difficult for you to compete in that market Yeah, it was অন্যান্য তো রেস্টুরেন্ট oh, ছিল we have 11 contendants and around the world. তার মধ্যে We are the maybe only smallest company in terms of to compete with the Olympic bid, and it was a huge thing. But act a word. I am very particular about certain things. Yeah, what I do in my life. And when I see, David Cameron said that multicultural Britain. Okay. That word really hit me in my brain. I said, look, how can we call multicultural Britain? I'm sure the multicultural Britain was proposed to the Olympic team Right. that we have better offer to the world than anybody else. Right. So how can you Promote it. promote it and how can you do a hosting in Britain without a curry? Without a curry, how can you qualify to say I'm a multicultural Britain without the curry? Without a curry. Without. তো এটা ছিল আমার ফার্স্ট ইনস্ট্যান্ট তখন চ্যালেঞ্জ আসলো কিভাবে how we going to submit this. But I am very fortunate. I have some client which is car industry, Bentley থেকে ধরে তারপর Mercedes, all those CEO they have supported me in many terms. আমার লোকাল যারা ছিলেন বিভিন্ন কোম্পানি CEO তারা they have given me huge support. কারণ তারা পেট পুজো করে অনেক খুশি ছিল হ্যাঁ খুশি হয়েছিল যে we will definitely wants to do and when I wasn't actually sure that I was going to get this. I was just totally doing it for experience. I just thought একটু যদি জানতে চাই এই জন্য আপনি একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন কারি অ্যাওয়ার্ড যদিও শুনতে একটু খুব মজা লাগবে যে কারি অ্যাওয়ার্ড কিন্তু বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনার কাজের রেকগনিশন হিসেবে এই অ্যাওয়ার্ডের সাথে সম্পৃক্ত থাকা কারি অ্যাওয়ার্ডটা হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল that I want to recognize people who contributed in many terms. But ওই প্রফেশনকে কিন্তু এইভাবে কেউ কোঅপারেট ওয়ার্ল্ডে দেখানো হয় না সবসময় দেখানো হয় তার জীবনটা দিয়ে যাচ্ছে এবং nobody say well done thank you done a fantastic job like any other profession we have এটাই ছিল আমার একটা বিশাল একটা চ্যালেঞ্জেস ওই চ্যালেঞ্জেস মোকাবিলা করতে গিয়ে আমি শুরু করি 2005 I launched a British Career Award and আমার ক্লিয়ারলি মনে রয়েছে যে বিভিন্ন কর্পোরেট কোম্পানি বলতেছে I know you are not in this field how can you do such an event and do this but we really like to support you but আমার মনে হয় নেক্সট ইয়ার আমাদের সব ফান্ড এবছর হয়ে গিয়েছে then tell your company to communicate next year and I didn't give up and then 2005 I launched British Career Award and British Career Award now become a world #1 hospitality event world #1 I proudly say that world #1 hospitality event in that fashion and the Britain everyone recognize is Oscar of the curry industry and we feel very proud আমরা বাঙালি আমরা করতে পারি আমরা একটা বিশাল একটা ওয়েস্টার্ন দেশের creativity environment the beyond anybody else even think about outside the world because any innovation in creativity in the event they are put their hands in first don't they স্যার আমরা অনেক সুন্দর ইনফরমেশন জানছিলাম একদম লাস্টের শেষ দিকে চলে এসেছি আমরা একটু সাম আপ করে নিতে হবে যদি আপনাকে আমি 30 সেকেন্ডের মধ্যে বলতে বলি যে ফিউচার জেনারেশন যারা আসছে যারা এই ইন্ডাস্ট্রিতে কনসেন্ট্রেট করতে যাচ্ছে তাদের জন্য সাজেশন এন্ড ডিক্লারেশন কি থাকবে it's a great industry to work with and Bangladesh definitely needs it very well because gumano ব্যবসা sleeping selling a sleep such a wonderful thing I feel very proud that I will make you my environment will give you signal to put in a sleep my environment give you the something that feel wow I like to eat because the way you present your whole thing so I feel that this is such a wonderful
event, wonderful industry to work with. And you can do so many things. You can make a change. You can make a change the perception around the world. এনাম আলী, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আসলে আমাদের সময়টা খুব কম ছিল, কিন্তু এই সময়ের মাঝে এত কিছু জানা যাবে না। Thank you for having me in here. ডেফিনেটলি আরো বিস্তারিতভাবে আপনার কাছ থেকে একসময় আমরা জেনে নিব আমাদের এই আয়োজনে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিতে হচ্ছে ছোট একটা বিরতি। আমাদের অতিথি এখানেই আমাদের কাছ থেকে বিদায় নেবেন, তবে আমরা আরো একবার ফিরে আসছি, আপনাদের সাথেই থাকবো, সাথেই থাকুন আমাদের। বিরতি থেকে ফেরত চলে এসেছে সকালের বাংলাদেশে। আর দেরি না করে আমরা সরাসরি চলে যেতে চাই, জেনে নিতে চাই বিশ্বের কোথায় কি হচ্ছে, সর্বশেষ খবর। এবং সেই সর্বশেষ খবর জানার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে, যেখানে আছে আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি। ইমতিয়াজ মাশরাফি, শুভ সকাল। শুভ সকাল রুনিয়া। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। স্পেনের নার্স তেরেসা রোমেরোর শরীরে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন দেশটির সরকার। ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পর এই ব্যাপারে নিশ্চিত হন কর্তব্যরত চিকিৎসকেরা। রোববারে তথ্য প্রকাশ করা হয়, গত মাসে মাদ্রিদের একটি হাসপাতালে ইবোলা আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়ার সময় এই ভাইরাসে আক্রান্ত হন বলে সন্দেহ করা হয়েছিল। বলা হচ্ছিল তিনিই হয়তো পশ্চিম আফ্রিকার বাইরে ইবোলায় আক্রান্ত প্রথম ব্যক্তি, কিন্তু পরীক্ষার পর সেই আশঙ্কা দূর হলো। বর্তমানে মাদ্রিদের কার্লোস হাসপাতালে চিকিৎসাধীন আছেন তেরেসা। এদিকে তেরেসার স্বামীসহ আরও 15 জনকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই অবস্থায় ইবোলা ঠেকাতে বিশ্ব নেতাদের কাছে আবারও আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালেন জনসন সার্লিফ। প্রাণঘাতী এই ভাইরাসে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে মৃতের সংখ্যা 4,546 জনে দাঁড়িয়েছে। হংকংয়ের গণবিক্ষোভে বিদেশি শক্তির মদদ আছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধান নির্বাহী সিওয়াই লিওং। রোববার স্থানীয় টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বিদেশি শক্তির মদদে পরিচালিত বিক্ষোভ আয়োজকদের পক্ষেও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। তবে কোন দেশ বা দল এতে জড়িত ছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। অবশ্য প্রধান নির্বাহীর এ অভিযোগ অস্বীকার করেছে বিক্ষোভকারীরা। এদিকে মংকক থেকে সরিয়ে দেওয়ার পর রোববার সেখানে আবারও বিক্ষোভ করে গণতন্ত্রপন্থীরা। মঙ্গলবার সরকারের সাথে তাদের আলোচনায় বসার কথা রয়েছে। In politics in Hong Kong over a long time exception either. ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রোববার রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। ভাঙচুর হলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। রোববার দুপুরে নতুন কমিটির নেতাকর্মীদের সাথে বঞ্চিত নেতাকর্মীদের এই সংঘর্ষ চলে দফায় দফায়। এক পর্যায়ে বিক্ষুব্ধদের ধাওয়ায় পালিয়ে যায় কমিটির পক্ষের নেতাকর্মীরা। উত্তেজনা আর আতঙ্কে প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল ও আশপাশের দোকানপাট। আর পুরো এই সময় জুড়েই নীরব দর্শকের ভূমিকায় দেখা গেছে পুলিশকে। এদিকে বিকালে মির্জা ফখরুল ইসলামের আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করে বঞ্চিতরা। ভাঙচুরের আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 20 দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি জানান, 4 জেলায় সমাবেশ করবে 20 দলীয় জোট। এতে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়া। এ সময় মির্জা ফখরুল দাবি করেন, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা মিথ্যা ও বানোয়াট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার রাত 8টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় 1 ঘণ্টা চলে। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিও উঠে আসে। বৈঠকে আলোচনার বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সহসাই ফিরিয়ে আনা সম্ভব নয় থাইল্যান্ডে পাচার হওয়া বাংলাদেশিদের, কারণ এখনও উদ্ধারকৃতদের সঙ্গে কথা বলার অনুমতিই পাননি বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। এসব তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মুস্তাফা কামাল। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন, আইনের আরও কঠোর প্রয়োগ প্রয়োজন। পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার পক্ষে মত দেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার জুবায়ের আহমেদ লিখন। ফিরেছেন পেসার শাহাদাত হোসেন। আর বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে চেন্নাইতে গেলেও স্কোয়াডে রাখা হয়েছে আরেক পেসার আলামিন হোসেনকে।
নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের জার্সি গায়ে এই টেস্ট সিরিজে ফিরছেন দলের সেরা পারফর্মার সাকিব আল হাসান। আজ থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ, আর 25 নভেম্বর ঢাকায় প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। ইটালিয়ান সিরিয়াতে হেলাস ভেরোনাকে 3-1 গোলে হারিয়েছে এসি মিলান। তবে নাটকীয়ভাবে 2-2 গোলে ড্র হয়েছে ইন্টার মিলান ও নাপোলির ম্যাচ। হাই ভোল্টেজ এই ম্যাচের 77 মিনিট পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি দুদল, কিন্তু ম্যাচের শেষ 13 মিনিটেই যেন গোল উৎসবে মাতে তারা। 79 মিনিটে ক্যালেজনের গোলে নাপোলি লিড নিলে 3 মিনিটের মধ্যেই সমতায় ফেরে ইন্টার মিলান। ম্যাচের 90 মিনিটে ক্যালেজনের দ্বিতীয় গোলে 2-1 ব্যবধানে জয়ের স্বপ্ন দেখে নাপোলি ভক্তরা, কিন্তু ঘরের মাঠে এর 1 মিনিট পর হেমানেসের গোলে পরাজয় এড়ায় ইন্টার মিলান। পয়েন্ট টেবিলে নাপোলির অবস্থান সপ্তম আর ইন্টারের নবম। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া এবং জুবাইরের কাছে। রুনিয়া, থ্যাংক ইউ ইমতিয়াজ আপনার এই আপডেটগুলো দেওয়ার জন্য এবং আমাদের সকালটাকে এত সুন্দর করে শুরু করার জন্য, আমাদেরকে একদম তড়িঘড়ি করে আমাদেরকে জেনে বলে দেওয়ার জন্য আসলে কোথায় কি হচ্ছে, বিশ্ব কতটুকু এগিয়ে গেছে। এবং আপনার তরফ আপনাকে সামনে রেখে আপনার পুরো নিউজ টিমকে আমাদের সকালের তরফ থেকে, সকালের বাংলাদেশের শুভেচ্ছা। একদমই তাই রুনিয়া, অনেকগুলো শুভেচ্ছা দিয়ে দিয়েছে। আসলে শুভেচ্ছা দেওয়ার পালা অব্যাহত থাকবে, কারণ শুভেচ্ছা দেওয়ার বেশ কিছু মানুষ রয়েছেন। এই মানুষগুলো সম্বন্ধে বলার আগে রুনিয়াকে একটি জিনিস বলতে চাই। খুব বেশি তো উড়ে বেড়াও না, ঘুরে বেড়াও। ঘুরে বেড়ানো মানুষগুলোকে কি জানো? কি জানো বলো শুনি। আজকে দিবস পরে ঘুরে বেড়ানো মানুষগুলো সম্বন্ধে আমি জানতে চাই। দর্শক, আমি আর রুনিয়া যেই মানুষগুলোকে নিয়ে কথা বলছিলাম, তারা পর্দার ঠিক আড়ালে থাকেন, কোনো রঙ্গমঞ্চ তাদের দেখতে পায় না, অথচ আকাশপথে যখন আমরা উড়ে বেড়াই, এই মানুষগুলোই আমাদের দিক নির্দেশনা দিয়ে দেন। আজ আন্তর্জাতিক এমন একটি দিবস, যে দিবসে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা রয়েছেন, যারা ধরণী থেকে বা মাটি থেকে আকাশপথের যানের গতিবিধি নির্ধারণ করে দেয়, কত উচ্চতায় যাচ্ছে, কোন গতিবেগে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই নির্দেশনা দিয়ে দেন। সেই মানুষগুলোরকে উৎসর্গ করে ইন্টারন্যাশনাল ডে অফ এয়ার ট্রাফিক কন্ট্রোলার প্রতি বছরই উদযাপিত হয়। একটু দেখে নিব এই দিনের সর্বশেষ। আজ 20শে অক্টোবর এয়ার ট্রাফিক নিয়ন্ত্রক দিবস। নির্বিঘ্ন ও নিরাপদে উড়োজাহাজ চলাচলের জন্য ভয়েস কমিউনিকেশনের মাধ্যমে পাইলটকে সব রকম প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করে থাকেন একজন কন্ট্রোলার। আর এ কারণেই ট্রাফিক কন্ট্রোলের জন্য বিমান চালক ও কন্ট্রোলারের মধ্যে সব সময় যোগাযোগ থাকা গুরুত্বপূর্ণ। কারণ নিচ থেকেই আকাশে থাকা উড়োজাহাজকে প্রয়োজনীয় সব তথ্য, যেমন স্টার্ট আপ, ল্যান্ডিং ও টেক অফ ক্লিয়ারেন্স, ফ্লাইট লেভেল অনুমোদন, আবহাওয়ার নির্দেশনা ইত্যাদি দেওয়া হয়। তাই এই দিনটিতে বিশেষভাবে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় অক্লান্ত পরিশ্রমী এই মানুষগুলোকে। সকালের বাংলাদেশ পরিবার বিশেষ এই দিনে কৃতজ্ঞতা জানাচ্ছে নিরাপদ যাত্রা নিশ্চিতকারী সকল এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকদের। এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা রয়েছেন, তাদের সকলের প্রতি তো শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকছে। সেই সাথে রুনিয়া, একটু বলতে চাই, কখনো কি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে যাওয়া হয়েছে? না, আমার সেটা যাওয়ার কখনো সৌভাগ্য হয়নি। দর্শক, আপনারা যদি কেউ যেয়ে থাকেন তবে নিঃসন্দেহে জানেন, আর যারা জাননি একটু বলে দিতে চাই। অনেকগুলো মানুষ 8 ঘন্টা সময় ধরে এক নাগারে কথা বলে যান, দিক নির্দেশনা দিয়ে যান। প্রতিটা সেকেন্ড তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন বিমান কত উচ্চতায় যাচ্ছে, কে কোন রুটে যাচ্ছে, কে ফ্লাইট লেভেল চেঞ্জ করলো, কার গতিবেগ কত, কে কোন রানওয়েতে ল্যান্ড করবে, পুরো সবকিছুই এখান থেকে নিয়ন্ত্রিত হয়। ভুল করার কোনো সুযোগ নেই রুনিয়া, ভুল করার কোনো সুযোগ নেই, কারণ একদম সুযোগ নেই। কারণ বৈশ্বিকভাবে যে এয়ার মিডিয়ার কোয়ালিশনগুলো হয়েছিল, মূলত তখন থেকে আসলে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের প্রয়োজনটা অনুভূত হয়। কারণ মিডিয়ার কোয়ালিশন অ্যাভয়েড করার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের চেয়ে ভালো আর কোনো
পন্থা ছিল না, কারণ এই মানুষগুলোই প্রতি মুহূর্ত জানছেন কোন প্লেন কোন উচ্চতায় উঠছে, কে কোন ডিরেকশনে যাচ্ছেন, তাতে করে যাতে কোনো মিডিয়ার কলিশন না। আমরা অনেক ডকুমেন্টারি দেখতে পাই, আমরা যদি একটু নেট ঘাটাই, একটু ইন্টারনেটে সার্ফ করি, তবে নিঃসন্দেহে এরকম অনেক কিছু দেখতে পাবো। যে আর পেশা হিসাবেও খুব চমৎকার একটি পেশা, যারা পেশাটিকে বেছে নিতে চান তাদের জন্য তো সুযোগ থাকছে। একটু খোঁজ খবর নিয়ে নেন, নিঃসন্দেহে এ সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর এই মুহূর্তে আমাদের একটা ঘুরে আসার সময় হয়েছে। ছোট্ট কোথায় ঘুরে আসবো? ঘুরে আসবো আমাদের সামির কাছ থেকে। জানতে চাই সামি এখন কোথায়? সামি কোথায় আছো আজকে? শুভ সকাল। হ্যাঁ জুবাই, শুভ সকাল তোমাকেও। তোমরা কথা বলছিলে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স নিয়ে, এবং এই দিনটির ব্যাপারে আমি বলতে চাই এটি মূলত আসলে 1961 সালে ইন্টারন্যাশনাল এয়ার ট্রাফিক অর্গানাইজেশন সেটি আসলে মূলত প্রতিষ্ঠিত হয় এই দিনটিতে, এবং সেই দিনটির পর থেকে আসলে এই দিনটি সেলিব্রেট করা হয়ে থাকে এই 20 অক্টোবর। আমি এই মুহূর্তে কোথায় এসেছি তোমার কিন্তু অন্তত গেস করে ফেলার কথা। আমি এই মুহূর্তে এসেছি যে জায়গাটিতে, সেটি হচ্ছে উত্তরা এবং এয়ারপোর্টের ঠিক মাঝামাঝি একটি জায়গা, যেটি বাউনি নামে পরিচিত, এবং আমার ঠিক সামনেই রয়েছে হচ্ছে এয়ারপোর্টের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে। আমি একটু আমাদের দর্শকদেরকে দেখাতে চাই এই রানওয়েটা আসলে কেমন, যেটি নিয়ে আসলে তোমরা কথা বলছিলে যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা, তারা যে কাজগুলো করে থাকেন, আসলে প্রযুক্তি তো অনেক আপডেটেড হচ্ছে, কিন্তু সেই প্রযুক্তিগুলো ব্যবহার করার জন্য তো মানুষ লাগে। এই যে প্রত্যেকটি বিমানের বিভিন্ন যাতায়াত নিয়ন্ত্রণ, সেটি কত উচ্চতায় উঠবে, কোন রুটে যাবে, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টি তা হচ্ছে যে রানওয়েতে যখন একটি বিমান টাচ করে, ল্যান্ড করে, এবং সেই সঙ্গে আরো বিমানগুলো যখন উঠে যায়, সেই যে ব্যাপারগুলো নিয়ন্ত্রণ যারা করেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আসলে তারা সেই কাজগুলো করেন। এবং জুবাইর একটু আগে বলছিলাম, আমি শুনতে পাচ্ছিলাম যে 8 ঘন্টা ধরে টানা কথা বলে যান, তাদেরও একটি ক্লান্তির ব্যাপার থাকে, সে একেবারে ক্লান্তিহীন ভাবে আসলে তারা কাজ করে থাকেন, এবং উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড যদি কোনো ভুল হয়ে যায়, তবে কিন্তু সেটা অনেক বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে হয়। আমরা সম্প্রতি কিন্তু মালয়েশিয়ান এয়ারলাইন্সের দুর্ঘটনা দেখেছি, আরো অনেক এয়ারলাইন্সের দুর্ঘটনা দেখেছি, এবং এই সমস্ত সব ক্ষেত্রে কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা, তাদের ভূমিকা নিয়ে কথা হচ্ছিল। এবং এখন পুরো বিশ্বে কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অর্গানাইজেশন যেটি, সেখানে 133টি দেশে এই অর্গানাইজেশনটি একেবারে অ্যাক্টিভ রয়েছে, এবং তাদের প্রায় 50,000-এর মতো সদস্য রয়েছেন যারা এই কাজটি করছেন। অর্থাৎ খুব টাফ একটি জব। একটু যদি এদিক ওদিক হয়ে যায় তবে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে হয়। আমি এই পার্টিকুলার জায়গাটি নিয়ে একটু কথা বলতে চাই। এই পার্টিকুলার জায়গাটিতে আসলে সকালবেলা থেকে অনেক মানুষ জমা হন যে বিমান কিভাবে ওঠানামা করে সেটি দেখার জন্য। আমাদের সকালের বাংলাদেশের এই আউটডোর সেগমেন্টে আজকে আমার সঙ্গে যিনি আছেন ক্যামেরায়, আমাদের শ্রদ্ধেয় রুহুল ভাই, তিনি এবং আমাদের প্রডিউসার একটি বেট লেগেছিলেন, অর্থাৎ একটি বাজি ধরেছিলেন। জুবাইর, বাজি কিন্তু যেই হোক, মানে যেই জিতুক, তুমি আমি কিন্তু খাওয়াটা পাচ্ছি। সেই বাজিটির বিষয় ছিল যে এই জায়গাটিতে সকালবেলা নাকি কোনো মানুষ থাকবে কি থাকবে না। তো আমাদের রুহুল ভাই সেই বাজিতে হেরে গেছেন। আমার আশেপাশে অনেক মানুষ ইতিমধ্যে জমা হয়ে গেছেন। আমি যদি একটু কথা বলি যারা এখানে আছেন, এদের একজনের সঙ্গে। প্লেন দেখছো? জি। কয়টা প্লেন দেখছো? 2-3টা। আমি তো দেখলাম তুমি 4টা প্লেন দেখছো। হাসতেছে। আচ্ছা আচ্ছা, আপনাকে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আগে শুভ সকাল জানাচ্ছি আপনাকে। আপনিও বলে দেন শুভ সকাল। শুভ সকাল। আচ্ছা, একটু বলবেন যে এই জায়গাটাতে কেন আসছেন? আমি আসছি, আমার হাজবেন্ড আসছে, এর লেগে আমি নিতে আইছি। আপনার হাজবেন্ডকে নিতে আসছেন? হাজবেন্ডকে নিতে আসছেন, উনি তো নিশ্চয়ই এয়ারপোর্টে আসবেন। আপনি এই জায়গায় কেন আসছেন, এই বিমান ওঠানামা দেখতে? আমি এই প্লেন দেখার জন্য, দেখুন প্লেন দেখার জন্য নিয়ে আইছি, ওকে কি দেখাবেন নিয়ে আইছি। আচ্ছা, বাচ্চাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছেন প্লেন। আচ্ছা, এই জায়গার ব্যাপারে আগে জানতেন যে এইখানে প্লেন ওঠানামা করে? হ্যাঁ জানতাম। আচ্ছা, তো উনি জানতেন, অর্থাৎ খুব কমন একটি প্লেস, সুতরাং বাজিতে তো হেরেই গেছেন একজন। আমি একটু এই দিকটায় আসতে চাই। এখানে একজন দাঁড়িয়ে আছেন, আপনাকে তো দেখলাম বিমানের খুব সুন্দর সুন্দর ছবিও তুলছিলেন। হ্যাঁ তুলছিলাম। আচ্ছা, এখন পর্যন্ত কয়টা বিমানের ছবি তুলছেন? 2টা বিমানের ছবি তুলছেন। কোন এয়ারলাইন্সের বিমান সেটা বলতে পারবেন? না, সঠিক বলতে পারবো না। আচ্ছা, সঠিক বলতে পারবেন না। এই রোদের জন্য তো অবশ্য দেখতে পারেন না। কালো চশমাটা চোখের মধ্যে লাগালে, আমি একটু দেখতে চাই কালো চশমাটা চোখের মধ্যে লাগালে আপনার কেমন লাগে। আচ্ছা, খুব সুন্দর লাগছে আপনাকে, আমাদের দর্শকরাও দেখছেন। এই চশমা দিয়ে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। আচ্ছা, এই জায়গার ব্যাপারে আপনি শুনেছেন এর আগে? না, আগে কখনো শুনিনি, বাট দেখতে আসি এখানে। আচ্ছা, দেখতে আসছেন যে বিমান কিভাবে ওঠানামা করে, তো ওই প্রক্রিয়াটা তো দেখলেন আসলে কিভাবে ওঠানামা করে, একেবারে কাছ থেকে বিমানকে দেখলেন। দেখছি। আচ্ছা, কেমন লাগলো? খুব ভালোই লাগছে। খুব ভালোই লাগছে, খুব ভালো লাগার মতো একটি বিষয় আর কি। আমি আরেকজনের সঙ্গে যদি একটু কথা বলি, যে ভাই, আপনি তো দেখে মনে হচ্ছে যে এই জায়গার ব্যাপারে অনেক অভিজ্ঞ, মানে খুব স্মার্টলি দাঁড়িয়ে আছেন। সবাই যখন কথা বলছিল আপনি শুনছিলেন। তো এই জায়গায় আপনি তো এর আগেও হয়তো এসেছেন, এটা আমার একটা গেস। হ্যাঁ, আমি
20 বছর ড্রাইভিং করি। আচ্ছা আমি এখানের ব্যাপারে পুরান 10 বছর থেকে আমি যাতায়াত করি। এখানে আমার যত যাত্রী আছে সবাইকে নিয়ে বিমান দেখাই, ওঠা নামা দেখানোর পরে এরা সন্তুষ্ট হয়ে আমাকে অনেক ভালোবাসে। এই কারণে আমার যাত্রী অনেক বেড়ে গেছে। আচ্ছা, আপনার যাত্রী অনেক বেড়ে গেছে, অর্থাৎ আপনি একটা মানে একটা ট্যাকটিক্স তো কাজে লাগান, সেটা হচ্ছে যে যাত্রীদেরকে আপনি এই জায়গাতে একটা ঘুরান মারিয়ে যান আর কি, এই জায়গায় দেখিয়ে যান যে এই জায়গা থেকে বিমান ওঠানামা করে। অর্থাৎ এখানে যে গাড়িটি আমি দেখতে পাচ্ছিলাম ওই জায়গাটাতে, সেই গাড়ির যারা যাত্রী আছেন তাদেরকে আপনি নিয়ে এসেছেন। আচ্ছা, আপনাকে আসলে আমাদের সকালের বাংলাদেশের তরফ থেকে একটা ধন্যবাদ জানাতে হবে এবং জানিয়েও দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, সো এটি ছিল আসলে এখানকার পরিস্থিতি এবং জুবাইর যেটি বলেছিল আসলে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা, তাদের উদ্দেশ্যে আসলে আমাদের সকালের বাংলাদেশের তরফ থেকে এখানে যারা আছেন প্রত্যেকের তরফ থেকে আমি আসলে একটু লম্বা সেলুট দিয়ে দিলাম। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সামি তোমাকে। আর তোমাকে একটু জানিয়ে রাখতে চাই, যদি কখনো সন্ধ্যাকালীন সময়ে সে জায়গায় যাও এবং যখন প্লেনটা ল্যান্ড করে যে সেই চিত্রটি দেখো, তবে কোনো অংশে তার যে কোনো পার্টির ডান্স ফ্লোর থেকে কম মনে হবে না, কারণ অনেকগুলো লাইট একই সিরিয়াল ব্লিঙ্ক করতে থাকে এবং খুব সুন্দর লাগে দেখতে। আমি দেখেছি, মানে এয়ারপোর্টে যে মানে প্লেনের ওঠা নামায়, এইটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য। এবং এই যে আমাদের বাংলাদেশের লোকজন এরকম বাউনিয়াতে ওখানে দাঁড়িয়ে দেখছে, আমি কিন্তু বিদেশেও দেখেছি যে সেখানেও কিন্তু লোকজন কোনো একটা স্পটে, পার্টিকুলার স্পটে দাঁড়িয়ে সারাদিন ওয়েট করতে থাকে এবং দেখতে থাকে প্লেন উঠছে আর নামছে। এর মাঝে কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ আছে রুনিয়া, তা হচ্ছে প্রিয়জন যখন ছেড়ে চলে যায় বা প্রিয়জন যখন ফেরত আসে, সেই অপেক্ষাটা সবসময় খুব মজার হয়। আকাশপথে কেউ একজন ফিরে আসবে, সেই প্রত্যাশা এখন আমাদের একটা ছোট বিরতি নিতে হবে, তাই তো? সেই প্রত্যাশা এখন আমরা একটা ছোট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে ফেরত আসি খুবই তাড়াতাড়ি ওয়েদার আপডেট নিয়ে। কোথাও যাবেন না। আমরা বিরতি থেকে ফেরত চলে এসেছি এবং ফেরত চলে এসে আমরা আর কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা চলে যেতে চাই ওয়েদার আপডেট নেওয়ার জন্য রুবির কাছে। রুবি, শুভ সকাল। হ্যাঁ, এই শুভ সকালটা না বলে কি করে শুরু করি কথা বলো। শত হলেও আমরা এখন ক্যামেরার সামনে, ভদ্রতা বলে একটা কথা আছে। রুবি, আমরা শুভ সকাল না দিলেও তুমি কথা বলবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওয়েদার আপডেটটা জেনে নিতে চাই। পুরো 1 ঘন্টার 5টা মিনিট আমাকে দেবে না, তাও যদি কথা না বলি তাই কি হয় বলো। তোমরা সামির সাথে যখন আকাশ দেখছিলে, আমিও একটা জিনিস ভাবছিলাম যে সামি তো প্লেন ওঠানামা দেখছিল, কিন্তু একটা সময় ছিল যখন মানুষ আকাশের দিকে তাকিয়ে ভাবতো আজ বৃষ্টি হবে কি হবে না। উত্তর আকাশে মেঘ মানে হচ্ছে আজ বৃষ্টি হবে না, উত্তরীয় বাতাস সেটাকে উড়িয়ে নিয়ে যাবে। আর পশ্চিম আকাশে মেঘ মানে হচ্ছে বৃষ্টি আজকে হবেই, কাজে ধান গম যা আছে তাড়াতাড়ি উঠোন থেকে ঘরে নিয়ে এসো। কিন্তু এখন সময় পাল্টেছে, এখন আর এত কিছু করতে হয় না। প্রতিদিন যদি সকালবেলা আমরা যমুনা টেলিভিশনের সামনে বসে পড়ি এবং শো 8টায় যদি আপনি একটু চোখ রাখেন সকালের বাংলাদেশে, তাহলে ওয়েদার ডিটেলস নিয়ে রুবি চলে আসে। ওয়েলকাম। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মূলত আজকে সানি ডেই থাকবে ঢাকা সহ অন্যান্য দেশে, তবে ঢাকার বাইরে মানিকগঞ্জ, গাজীপুর থেকে শুরু করে কিছু কিছু এলাকায় বেশ কুয়াশা পড়ছে। কাজে খুব ভোরবেলা যারা গাড়ি নিয়ে বের হন, আমাদের এই যে সামি যেভাবে বের হয়েছে এভাবে, তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আর ফগ লাইটটা খুব ভালোভাবে চেক করে নিতে হবে। এনিওয়ে, গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমাদের খুলনাতে এবং সেটা ছিল আমরা দেখতে পাচ্ছি 35 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল সেই শহরটি ছিল রাজশাহী। দে আর সো লাকি, 23.8 ডিগ্রি সেলসিয়াস। তার কারণ খুব একটা গরম তাদেরকে সহ্য করতে হয়নি। আর আজকে সূর্যোদয় হয়েছে ঠিক 5:58 এবং সূর্য অস্ত যাবে 5:28। চলে যাব আমরা বিভাগীয় শহরগুলোতে। প্রথমে আমার হাতে রয়েছে ঢাকা। ঢাকায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 22.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29.8 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাথে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 23.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32.2 ডিগ্রি সেলসিয়াস আমরা এখানে স্ক্রলে করা হচ্ছে, দেখাচ্ছে, এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে 18.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে 21.2 ডিগ্রি সেলসিয়াস, মানে বেশ ঠান্ডাই পড়বে সেখানে। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.6 ডিগ্রি
সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষে চায়ের শহর সিলেট সর্বোচ্চ তাপমাত্রা 31.6 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন 21.7 ডিগ্রি সেলসিয়াস। চলুন চলে যাই আপনাকে সঙ্গে নিয়ে জুবায়ের এবং আমাদের রুনিয়ার কাছে। জুবায়ের, Thank you, রুনিয়া, এই রুবি। ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। আগে আমাকে শেষ করতে দাও। আর যদি তোমার কোনো কমেন্টস থাকে আমার অন্যান্য ওই সবুজ, মাজিদ মারুফ থেকে শুরু করে সবার মতো তুমিও লিখে ফেলতে পারো facebook.com/সকালের বাংলাদেশ এই পেজে। জুবায়ের, তুমিও কেন আমি কথা বলি এর মাঝখানে তুমি আমাকে মানে বিভ্রান্ত করার চেষ্টা করো, তার একটা কারণ হচ্ছে ও ওয়েদার এক একটা শুনে আর এত মানে বিস্মিত হয়ে যায়, সেই চেহারাটা মনে হয় যে আকাশের মেঘের সাথে আমার চোখের সামনেই চলে আসে। ব্যাপারটা আসলে অন্য দৃষ্টিতে। আমি থার্ড আইয়ের কথা বলছি। থার্ড আই নিয়ে থাকুন যমুনার সঙ্গে, আপনার দুই নয় নিয়ে থাকুন যমুনার সঙ্গে, কারণ যমুনা টেলিভিশন অনেক কিছু দেখায়, অনেক স্বপ্ন দেখায়। ভালো থাকুন জুবায়ের। একদমই তাই, যমুনা টেলিভিশন সামনে থাকে এবং সামনে রাখে। রুবি, তোমাকে অনেক 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 ধন্যবাদ আমাদের আপডেটগুলো শেয়ার করে দেওয়ার জন্য। আর আমি মোটেও বিভ্রান্ত করি না, তুমি যখনই কথা বলে আমি লক্ষ্মী ছেলের মতো আমরা চুপচাপ শুনি সেই কথা। একদম, আমি তো কথা একদমই বলি না, কারণ মাশাআল্লাহ রুবি এবং জুবায়ের আমার অভাবটা পূরণ করে দেয়। কখনো মনেই হয় না যে সেটা কেউ কথা বলছে না। আমরা আজকের ফটো অফ দ্য ডেটা দেখে নিতে চাই। আজকের ছবিটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আশরাফুর রহমান রাশেদ এবং তিনি ছবিটি পাঠিয়েছেন আমার প্রিয় নগরী সিলেট থেকে। অসম্ভব সুন্দর একটা ছবি, এবং এই সুন্দর একটি ছবি পাঠানোর জন্য রাশেদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ছবিগুলো প্রত্যেকদিন ফেসবুকে যখন আমরা দেখি তখন আমাদের অনেক ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে আমি একটু কমেন্টগুলো পড়তে চাই। ভালো ভালো কিছু কমেন্ট আসেন আমাদের ফেসবুক, একদমই তাই, ফেসবুক অ্যাড্রেস যা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ, এই অ্যাড্রেসে অগুন্তিক কমেন্ট পড়ছে। জানি না কবে নাগাদে কমেন্ট পড়ে শেষ করতে পারবো, ছোট ছোট করে একটা দুটো পড়ে নিচ্ছি। প্রথমেই আজকে যার কমেন্ট পড়ো তিনি হচ্ছেন গোলাম রহমানিয়া। আপনি লিখছেন শুভ সকাল, অনেকদিন পরে আবার দেখছি সকালের বাংলাদেশ। আপনাকে অনেক অনেক শুভ সকাল। রহমানি, আপনি অনেকদিন পর আবার আমাদেরকে দেখা শুরু করেছেন এবং এটা শুনে আমাদের অনেক ভালো লাগলো। তারপরে কমেন্টটি করেছেন আরজে নাইম ইসলাম। আপনি লিখছেন গুড মর্নিং আপু এন্ড ভাইয়া, এই অনুষ্ঠানটি দেখে সকাল শুরু হলে জীবনে যেন নতুন এক প্রাণ খুঁজে পাওয়া যায়। থ্যাংক ইউ যমুনা টেলিভিশন ফর টেলিকাস্টিং সকালের বাংলাদেশ, আরজে নাইম বলেছে। আর যে নাইম, আপনি এই যে সকালবেলা উঠে সকালের বাংলাদেশকে যে দেখছেন প্রতিদিন, এটা কিন্তু একটা বিশাল বড় পাওয়া আমাদের জন্য। আমাদেরকে দেখতে থাকবেন, লিখতে থাকবেন, ব্যাস। পরবর্তী যে কমেন্টটি পড়ে নিচ্ছি তা করেছেন অর্ণব। আপনি লিখছেন শিশির ভেজা সবুজ ঘাসে কখনো বৃষ্টি বা কখনো রোদের ঝলকানিতে জানায় সকলকে শুভ সকাল। অর্ণব শুভ সকাল জানিয়েছে। অর্ণবের শুভ সকালটা ঠিক তার ছন্দের মতো, নামের মতো নিয়ে খুবই সুন্দর। এবং এই শিশির ভেজাতে মনে হয়ে যাচ্ছে সত্যি শীত কিন্তু আসি আসি করছে, ঘাসের ডগায় কিন্তু শিশির দেখা যাচ্ছে। আমি প্রতিরোধ শিশিরকে দেখি, কই শীত তো আসে না। যাই হোক, এই বিষয় না হয় নাই যাই। আমরা একটু জানিয়ে দিতে চাই দর্শক, আপনারা যারা আমাদের রোজ ছবি পাঠাচ্ছেন তাদের কিন্তু একদমই নিরাশ হওয়ার কিছু নেই, কারণ আমরা অচিরেই আমাদের অতিথিকে নিয়ে এই মাসের যে মাসেরা ছবি নির্বাচিত হয়েছে তাকে নিয়ে আমরা আমাদের এখানে অতিথি হিসাবে নিয়ে এসে একটি পর্ব করব। এবং তিনি যা যা পাচ্ছেন তা একটু বলে দিতে চাই। 3 দিন এবং 2 রাতের একটি থাকা এবং আনুষঙ্গিক প্যাকেজ হোটেল সিগালের পক্ষ থেকে, সেই সাথে যমুনা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক গিফট এন্ড সুভিনিয়ার, এবং তার সাথে আছে ব্লকবাস্টার সিনেমার একটি সিনেমার 2টি টিকিট, একটি শোয়ের 2টি টিকিট, একটি শোয়ের 2টি টিকিট। আর ছবি পাঠাতে হলে যা করতে হবে, আমাদের ফেসবুক অ্যাড্রেস যা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ, এই অ্যাড্রেসে মন যা চায় লিখে ফেলতে পারেন, ভালো লাগাগুলো, খারাপ লাগাগুলো, দেখতে চাওগুলো, এবং ছবিও পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। এবং তার সাথে আমাদের মনে আমাদের আজকে বিদায় নেওয়ার মতন সময় হয়ে গেছে, তাই নাকি? তাই না? দেখতে দেখতে কখন কথা বলতে বলতে আপনাদের সাথে সাথে চলতে চলতে কখন যে সময় চলে যায়। আগামীকাল আরো একবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং প্রিয় মানুষগুলোকে আগলে রাখুন।